সাদা পুঞ্জু পুঞ্জু মেঘ ভেসে বেড়াচ্ছে পুরো আকাশ জুড়ে। মাঝে মাঝে অল্প অল্প কালো মেঘের আস্তরণ দেখা যাচ্ছে। কালো মেঘগুলো থেকে রোদের মধ্যেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই সামান্য কারণে পরিবেশটা অপূর্ব সুন্দর দেখাচ্ছে। ক্লাসরুমের মধ্যে থেকে এই মনোরম দৃশ্যটা দেখছে শিশির। শিশিরের পাশেই বসে আছে দিয়ার কুয়াশা। ক্লাসে লেকচার দিচ্ছেন ওদের স্যার রায়হান মাহমুদ। শিশিরকে ক্লাসের বাইরে তাকিয়ে থাকতে দেখে শিশিরকে তিনি ধমকে উঠলেন, এই মেয়ে স্ট্যান্ড আপ, তখন থেকে দেখছি ক্লাসে তোমার কোনো মনোযোগ নেই, বাইরে এত কি দেখো, বেরিয়ে যাও আমার ক্লাস থেকে। স্যারের কথায় হক চুকিয়ে দাঁড়িয়ে পড়ল শিশির। তারপর বলল, সরি স্যার, আর হবে না। শিশিরের কথায় স্যার আবারও বলে উঠল, আই সে গেট আউট, শুনতে পাওনি? স্যারের কথাতে শিশির কুয়াশা ও দিয়াকে গুতাতে শুরু করলো। শিশিরের গুতাগুতি দিয়া সহ্য করতে না পেরে বলে উঠল, ডাইনি কোথাকার, এভাবে খোঁচাচ্ছিস কেন? এমনভাবে খোঁচাচ্ছিস যেন আমাদের শরীরের সব রক্ত তুই শুষে নিবি। শিশির এবার রক্তচক্ষু নিয়ে দিয়ার দিকে তাকালে দিয়ার কুয়াশা ওর মনের কথা বুঝতে পেরে উঠে দাঁড়ালো। কিছু বলতে যাবে তার আগে স্যার বলে উঠলেন, কি ব্যাপার, তোমাদের সমস্যা কি? দিয়া স্যারের দিকে তাকিয়ে নরম সুরে বলল, স্যার ওর ভুল হয়ে গেছে, আর এমন করবে না। দিয়ার কথায় কুয়াশাও সাইজা নিয়ে বলল, হ্যাঁ স্যার, ওর ভুল হয়ে গেছে, ওকে বের করে দিবেন না। স্যার এবার বেশ ঝাঁচালো গলায় বললেন, একজন আরেকজনের সাফাই গাইতে এসেছ, এবার ও কেন, তোমরা দুজন এখান থেকে বেরিয়ে যাও, আউট। বেরিয়ে যেতে যেতে শিশির বিড়বিড়িয়ে স্যারকে উদ্দেশ্য করে বলল, আপনার জ্ঞান আপনি আপনার পকেটে রাখুন স্যার, আমি এমনিতেও আপনার এই বোরিং ক্লাস করতে চাই না। ক্লাস থেকে বেরিয়ে দিয়া শিশিরকে বলল, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য সবসময় স্যার আমাদের ক্লাস থেকে বের করে দেয়, ডাইনি বুড়ি একটা। শিশির তেতে উঠে দিয়াকে বলল, কি আমি ডাইনি বুড়ি? দাঁড়া দিয়া, আজকে তোর হচ্ছে, বলেই জুতা হাতে নিয়ে দিয়ার পেছনে ছুটতে লাগলো। এতক্ষণে বৃষ্টি অনেকটাই কমে এসেছে। দিয়া প্রাণপণে ছুটে গেটের কাছে চলে এলো। পেছন ফিরে শিশিরকে বলে উঠল, আর পারছি না রে চেমড়ি, এবার থাম, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। শিশিরের পিছু পিছু কুয়াশাও এসে হাজির হয়েছে। শিশিরের হাতে জুতা দেখে বলে উঠল, থামবি তোরা? কলেজে এসেও বাটামি শুরু করে দিয়েছিস। একটু থেমে আবার বলল, এখন বাসায় যাই চল, এমনিতেও আমাদের আর ক্লাস নেই। কুয়াশার কথায় শিশির হাতে থাকা জুতা নিচে ফেলে দিয়ে জুতা পড়তে পড়তে বলল, আচ্ছা চল যাই। তিন বান্ধবী মিলে বাসার পথে রওনা দিবে, তখনই ওদের সামনে কেউ গাড়ির ব্রেক কষল। গাড়িটা হঠাৎ এভাবে সামনে এসে পড়ায় তিনজনই হকচকিয়ে গেল। ওরা তিনজন কিছু বলতে যাবে তার আগে গাড়ি থেকে বেরিয়ে এলো ধ্রুব। চিরাচরিত ব্যক্তিটিকে দেখে শিশির এগিয়ে গেল। অতঃপর শুধালো, আরে ধ্রুব ভাই, আপনি এখানে? আরেকটু হলেই তো আমাদের হার্টবিট রাস্তায় গড়াগড়ি খেত, এভাবে কেউ ব্রেক করে নাকি? শিশিরের কথার প্রেক্ষিতে ধ্রুব বলে ওঠে, আই এম সরি শিশির, আসলে এইভাবে তোমাদের ভয় দেখাতে চাইনি, তোমাদেরকে দেখে তাড়াতাড়ি আসলাম, না হলে তো চলে যেতে তোমরা। চলো গাড়িতে ওঠো, তোমাদের নিয়ে একটু ঘুরে আসি কোথাও থেকে। শিশির আর দিয়া সঙ্গে সঙ্গে বলে উঠলো, না না ভাই, আমরা যাবো না, এখন যেতে ইচ্ছে করছে না, পরে কখনো যাবো। ধ্রুব কুয়াশাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তোমরা না হয় না গেলে, কিন্তু রাত তুমি তো যেতেই পারো, এমনিতেও তুমি তো বলেইছিলে যে পরের বার আমার সাথে কফি খেতে যাবে, তাহলে আজকে অন্তত কফি খেতে তো যেতেই পারো। কুয়াশা বলে ওঠে, আরে না। দিয়া মাঝখান থেকে বলে উঠলো, হ্যাঁ ভাইয়া, আপনি কুয়াশাকে নিয়ে যান, ও এমনিতেও আমাদের সাথে বাসায় যেতে চাইছিল না। কুয়াশা মনে মনে বলল, শালি কি মীর জাফরের বাবা, আমি নাকি বাসায় যেতে চাইনি, নির্ঘাত এটা মীর জাফরের বংশধর হবে। তাহলে যাও যাক রাত, গাড়িতে উঠে বসো। কুয়াশার কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলো। কুয়াশা গাড়িতে ওঠার সাথে সাথে ধ্রুব, শিশির আর দিয়াকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো। চোখের পলকে গাড়ি নিয়ে চলে গেল ওরা চলে যেতে দিয়ার শিশির উচ্চস্বরে হেসে উঠল আর বলল, শালিরে আচ্ছা খেল দেখিয়েছে, আমাদেরকে বাদর বলা। সন্ধ্যা তিমিরে ঢেকে গিয়েছে সূর্য, মেঘের আড়ালে লাল লাল আভা ছড়ানো। আকাশটা সেজে আছে তার নিজস্ব আকর্ষণীয় রূপে, যা দিয়ে সে যে কোনো মানুষকে আকর্ষিত করতে পারে তার দিকে। কিছু কিছু পাখি নিজেদের মধ্যে কলরবে ব্যস্ত, আবার কেউ কেউ নিজেদের নিরে ফেলে যাচ্ছে কলরববিহীন। ব্যালকনিতে বসে আছে শিশির, একটু পর হাতে থাকা মিল্ক চকলেট খাচ্ছে, যাতে ভাগ বসাচ্ছে মিল্কি আর ইউভি। এমনিতে তো নিজের অতি পছন্দের জিনিস সে কারোর সাথে শেয়ার করে না, শুধু একজন ছাড়া, সেটা তার ভাই। কিন্তু এই মুহূর্তে সে তার পছন্দের মিল্ক চকলেট ইউভি আর মিল্কিকে দিচ্ছে, কারণ ওরাও শিশিরের অতি পছন্দের। ইউভিকে পেয়ে অনেক খুশি হয়েছে শিশির। একটু পরে তো তাকে আবার বাঘের গুহায় যেতে হবে, সৌহার্দের কাছে পড়তে যেতে হবে ভেবেই শিশির একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ ব্যালকনিতে বসে থেকে রুমের ভিতরে চলে আসলো শিশির। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে পরিপাটি করে নিল সে। এতক্ষণ তাকে পুরোই বনবিড়ালের মতো লাগছিল। মনে মনে ভাবলো, ও যদি ওইভাবে সৌহার্দের রুমে যেত তাহলে সৌহার্দ্য নির্ঘাত ভয় পেয়ে নিজের বস্তা গুছিয়ে বাড়ি থেকে পালিয়ে যেত। এইসব ভেবেই কিটকিটিয়ে হাসলো শিশির। তারপর টেবিল থেকে বই খাতা নিতে যাবে, তখনই ওর মনে পড়ল বই খাতা তো সে সৌহার্দ্য রুমে ফেলে এসেছিল। আর কিছু না ভেবেই সৌহার্দ্যের রুমের দিকে পা বাড়ালো। আজ যেন শিশিরের জন্য পড়া টেবিলে বসে আছে সৌহার্দ্য। কোনো নক না করেই এবারও সৌহার্দ্যের রুমে ঢুকে গেল শিশির। সৌহার্দ্য শিশিরের দিকে তাকিয়ে বলে উঠল, তুই এবারও নক না করে ঢুকে গেছিস, তোকে আমি এখনো ম্যানার্সটাই শিখাতে পারলাম না, আমারই ভুল, গাধা পিটিয়ে কি আর ঘোড়া বানানো যায় নাকি? শিশির মনে মনে বলল, হ্যাঁ তো, গাধা পিটিয়ে আপনাকে ঘোড়া বানাতে কে বলেছে? গাধা তো গাধার জায়গাতেই ঠিক আছে। কিছু একটা মনে পড়তেই বলল, এক মিনিট, উনি আমাকে গাধা বলল, একটু নক করে আসেন বলে এভাবে কথা শোনালো।
শিশিরকে চুপ থাকতে দেখে সৌহার্দ্য বলল, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন, পড়তে বস। সৌহার্দ্যের কথাতে শিশির ধপ করে সৌহার্দ্যের পাশে বসে পড়ল। একটু পরে ইউভি আর মিল্কিকে দরজা দিয়ে প্রবেশ করতে দেখে সৌহার্দ্য বলে উঠল, আমাদের বাড়িটাকে তুই একেবারে বন্য প্রাণীদের আবাসস্থল বানিয়ে দিয়েছিস শিশির। এই তুই তোর মতো এমন প্রাণীদের কোথা থেকে ধরে নিয়ে আসিস একটু বলতো। শিশির বইয়ের পাতা উল্টাতে বলল, আমি ওকে ধরে নিয়ে আসিনি, ও নিজে থেকে এসেছে। তুই এখন ওদেরকে এখান থেকে নিয়ে যা, গিয়ে নিজের রুমে রেখে আয়। তোর এই ইডিয়েট বিড়ালগুলো যেন আমার রুমে না আসে। সৌহার্দ্যের কথায় শিশির বইয়ে মুখ গুজে বলে উঠল, পারবো না, আপনার ইচ্ছা থাকলে আপনি নিজেকে রেখে আসুন, আমি কেন যাবো। পাশ ফিরে সৌহার্দ্যের দিকে তাকিয়ে থেকে সৌহার্দ্য ওর দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্যের তীক্ষ্ণ দৃষ্টি দেখে ঢুক গেল শিশির। ও বুঝতে পেরেছে যে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, তাই আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, কে বলেছে আমি যাবো না, এই তো আমি এক্ষুনি গিয়ে ওদেরকে রেখে আসি, বলেই ওখান থেকে কেটে পড়ল। তখন থেকে বারবার একই অঙ্ক করতে করতে বিরক্ত হয়ে গেছে শিশির চরম বিরক্তি নিয়ে সৌহার্দ্যকে বলল, এক একটা অঙ্ক তো দেখছি তাল গাছ, না না, এই তাল গাছে উঠলে নির্ঘাত আমার মাথাটাই ফেটে যাবে, তার থেকে ভালো এগুলো থেকে দূরে থাকা। একই অঙ্ক বারবার করতে ভালো লাগছে না সৌহার্দ্য ভাই, এখন আমি যাই। সৌহার্দ্য গম্ভীর কণ্ঠে বলল, তোর মাথায় তো গোবর ছাড়া আর কিছু নেই, তাই একই অঙ্ক বারবার করাতে হচ্ছে যাতে পরীক্ষায় ফেল না করিস, তবে আমার মনে হচ্ছে না যে এতে কোনো কাজ হবে। সৌহার্দ্যের কথাতে শিশির ক্যাবলা আমাকে একটা হাসি দিয়ে বলল, তাহলে এবার আমি যাই। ঠিক আছে যা, কালকের পড়াগুলো ভালো করে বানিয়ে আনবে, আর যদি বানিয়ে আনতে না পারিস তাহলে তোকে কাল কান ধরে উঠবস করাবো, মাইন্ডে। সৌহার্দ্যের কথা শিশিরের কান অব্দি পৌঁছালো না, তার আগে শিশির গটগট পায়ে ওখান থেকে চলে গেল। চাঁদবিহীন আকাশ, তারাগুলো মিটিমিটি করে জ্বলছে, অন্ধকারের কারণে কোথাও দেখা যাচ্ছে না। রাত 2:15, রাস্তায় মানুষের আনাগোনা নেই, শুধু দুটি গাড়ি ছুটে চলেছে একে অন্যের পেছনে। গাড়ির মালিক এত জোরে গাড়ি চালাচ্ছে যেন তারা কোনো কার রাইডিং এ অংশ নিয়েছে। জেতাটা তাদের জন্য অনিবার্য, না হলে যে পুরস্কার হাতছাড়া হয়ে যাবে। কেউ নিজের যান বাঁচানোর জন্য গাড়ি নিয়ে ছুটছে, আর কেউ তাদের শাস্তি দেওয়ার জন্য। গন্তব্য এক, কিন্তু উদ্দেশ্য ভিন্ন। হঠাৎই সামনে থাকা সাদা গাড়িটা ব্রেক ফেল করে একটা গাছের সাথে বাড়ি খেলো। গাড়ি থেকে বেরিয়ে এলো সেই ব্যক্তি দুজন। সাদা গাড়ির পেছনে একটু আগের ছুটে চলা কালো রঙের গাড়িটাও এসে থামলো, যেটা দেখে ভয় পেয়ে গেল দুজন। পালাতে যাবে তার আগে গাড়িতে বসে থাকা ব্যক্তিটি ওই দুজনের পায়ে শুট করলো। দুজনে পা ধরে বসে পড়লো ব্যথার তোপে। গাড়ি থেকে বেরিয়ে এলো এক আগন্তুক, পরনে ব্ল্যাক হুডির টুপিটা নাক অব্দি ঠিকই আছে, আর মুখেও ব্ল্যাক কালারের মাস্ক। তাকে দেখে চেনার উপায় নেই যে শেখে। গাড়ি থেকে বেরিয়ে মাটিতে লুটিয়ে থাকা ব্যক্তি দুজনের কাছে এসে দাঁড়ালো আগন্তুক ব্যক্তি। অতঃপর হুডির টুপি খুলে রক্তচক্ষু নিয়ে তাকালো সামনে থাকা ব্যক্তিদের দিকে। তারপর তাচ্ছিল্য স্বরে বলল, নট ফেয়ার ইয়ার, এতক্ষণ শুধু শুধু আমার টাইম আর তোদের টাইম ওয়েস্ট করলি, তার থেকে আগেই আমার হাতে ধরা দিতিস, এখন কই পালাবি তোরা। সামনে থাকা দুজনে এই সমস্যারে বলে উঠল, আমাদেরকে ছেড়ে দিন, এগুলো আমরা আমাদের বসের কথাতে করেছি। আগন্তুক ব্যক্তি এবার রাগী কণ্ঠে বলল, কুত্তার বাচ্চা, এখন তোদের ক্ষমা করে দিতে বলছিস? অথচ কালকে যে একটা মেয়েকে জঘন্যতম মৃত্যু দিলে তখন ভাবিসনি কেন যে তার থেকেও বেশি মৃত্যু যন্ত্রণাদায়ক? মৃত্যু তোদের জন্য অপেক্ষা করছে? বল তোদের বসকে বল। আর একটা কালো রঙের গাড়ি ওখানে এসে হাজির হলো। গাড়ি থেকে বেরিয়ে এলো বন্দুকধারী কিছু বডিগার্ডসগুলো লোক দুজনকে চারপাশ দিয়ে ঘিরে ধরলো। তাদের মধ্যে মেইন বডিগার্ডটি গিয়ে সেই আগন্তুকের পাশে দাঁড়ালো। সাথে সাথে আগন্তুক ব্যক্তিটি বডিগার্ডকে উদ্দেশ্য করে বলল, নাই, এই দুটোকে গোডাউনে নিয়ে যা, আর যতক্ষণে মুখ খুলছে একাধারে টর্চার করতে থাকবি। নাইম ছেলেটি বলে উঠল, জি বস, যাচ্ছে। কিন্তু বস কোন গোডাউনে? কথাটা বলার সাথে সাথে আগন্তুক ব্যক্তি রক্তচক্ষু নিয়ে নাইম নামের ছেলেটির দিকে তাকালো। নাইম ছেলেটি অত্যন্ত ভোলাভালা একটা ছেলে। বসের রক্তচক্ষু দেখে প্যান্টে তার হিসু করে দেওয়ার উপক্রম, কিন্তু সেই মুহূর্তে তা করবে না, তাহলে সবার সামনে তার ইজ্জতের ফালুদা হয়ে যাবে, পরে কেউ আর তাকে দাম দেবে না, বসও না। আর কিছু ভাবার আগে বস তাকে রাম ধমক দিল, টাকা দিয়ে আমি এক একটা বলদকে পুষছি, সবকটা এক একটা হাদারাম। পুরনো গোডাউনে যাবি বলদ, পুরনো গোডাউনে। মাথায় ঢুকেছে নাকি আরো ভালো করে বোঝাবো? না না বস, আর বোঝানো লাগবে না, বুঝে গেছি। বসের করা অপমানে মুখটা পাংশুটে হয়ে গেল নাইম নামক ছেলেটির। সে মাঝে মাঝে ভুলে যায় সবকিছু, তাই বলে কি বসটাকে এইভাবে অপমান করবে? একবার এখান থেকে যাক, তারপর আর 7 দিনও কল ধরবে না বসে। পর মুহূর্তে ভাবলো, ফোন না তুলে বস আর তাকে আস্ত রাখবে না, হয় গরম পানি দিয়ে সিদ্ধ করবে, না হয় আলুর মতো তার গায়ের চামড়া ছিলে নেবে। তার থেকে উদ্ভুত চিন্তা বাদ দিয়ে কাজে লেগে পড়ি। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল শিশিরের। বেশ খিদেও পেয়েছে ওর। তখন সৌহার্দ্যের রুম থেকে আসার পর আর নিচে খেতে চায়নিও। অবশ্য ওর মা বড় মা এসে ডেকে গেছে, কিন্তু না খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। তার ফলস্বরূপ এখন পেটে ইঁদুর ছুঁচো যা আছে সব এসে লাফালাফি করছে ওর পেটে। আর থাকতে না পেরে চুপি চুপি রান্না করে ফ্রিজের কাছে চলে গেল। ফ্রিজ থেকে চকলেট আইসক্রিম বের করে খেতে শুরু করলো। এমন সময় সৌহার্দ্য সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো পানি নেওয়ার জন্য। ডাইনিং টেবিলের কাছে সেই ফ্রিজের দরজার সামনে কাউকে গুটিসুটি মেরে বসে থাকতে দেখে এগিয়ে গেল। গিয়ে জারপনাই হতাশ হলো। এত রাতে এসে শিশিরকে এভাবে দেখবে সেটাও আশা করেনি। ড্রিম লাইটের আলোয় শিশিরকে স্পষ্ট দেখা যাচ্ছে। শিশিরের পেছনে গিয়ে কান টেনে ধরে বলে উঠল,
আমি জানতাম শিশির তোর ছোটবেলার চুরি ডাকাতে এখনো যায়নি, তাই বলে তোর নিজের বাড়িতে এইভাবে চুরি করতে বাঁধলো না শিশির? ছি ছি ছি। সৌহার্দ্য ভাই, কানটা ছাড়ুন আগে। আমার কান তো এবার উঠে আপনার হাতে চলে আসবে। তখন কান ছাড়া আমাকে কেমন লাগবে বলুন তো? কান না থাকলে কেউ আমাকে বিয়েও করবে না। আমার যা এখনো বিয়ে করা বাকি, আমার বিয়ে করার অনেক শখ, তারপর অনেকগুলো বাচ্চা নেওয়াও বাকি। তোর শখ পিটিয়ে বের করে দেবো আমি, নিজে একটা বাচ্চা হয়ে বাচ্চা নেবেন উনি। আরে কানটা ছেড়ে কথা বলুন না, শুনছি তো আমি। শিশিরের সাথে কথা বলা অবস্থায় সৌহার্দ্যের ফোনে একটা কল আসায় সৌহার্দ্য পানির জগটা হাতে নিয়ে গটগট পায়ে নিজের রুমে চলে গেল। শিশির আনমনা হয়ে বলল, এত রাতে ওনাকে কে কল দিল? গালে হাত দিয়ে আবার বলে উঠলো, হবে হয়তো ওনার মতোই কোনো গুরু। বলেই মুখ টিপে হাসলো। সৌহার্দ্য রুমে সে কলটা রিসিভ করে ওর কানে ধরলো। ওপাশ থেকে কি বললো সেটা আর শোনা গেল না। এপাশ থেকে সৌহার্দ্য বলল, বিষয়টা কালকে দেখবো, এখন রাখছি। খাওয়া শেষে শিশির নিজের রুমে চলে এলো। ইউভি আর মিল্কি দুজন বিছানার দুই পাশে উল্টো হয়ে ঘুমিয়ে আছে। ওদেরকে উল্টো হয়ে ঘুমিয়ে থাকতে দেখে সোজা করে শুয়ে দিল। তারপর নিজেও ওদের দুজনের মাঝখানে ঘুমিয়ে পড়ল। বেশ কয়েকদিন পরে নামাজ পড়ল শিশির। নামাজে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে নিল ওকে আরো একটু সুন্দর দিন দেখানোর জন্য। নামাজ পড়ে বাগানে আসলো শিশির। আজকে শুধু মিল্কি নয়, ইউভিও এসেছে ওর সাথে। বাগানে এসে আলতো হাতে ফুলগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে শিশির। প্রকৃতি আর সৌন্দর্যকে ফুলের মধ্য দিয়ে প্রকাশ করছে। সেই সৌন্দর্যে ডুব দিতে ইচ্ছে করে বারবার। প্রকৃতির মনোরম দৃশ্য কার না ভালো লাগে? প্রকৃতি নিজের দিকে মানুষকে আকর্ষিত করে, যে সেই মোহ থেকে বের হওয়ার সাধ্যি কারণে। একজন প্রকৃতি প্রেমী সবসময় প্রকৃতির মাঝে নিজের শান্তি সুখ খুঁজে পায়, সকল দুঃখ ঘুচিয়ে নিজেকে প্রকৃতির মাঝে তুলে ধরে। তাই তো বিখ্যাত কবিগণ প্রকৃতি নিয়ে উপন্যাস, কাব্য, সাহিত্য, গল্প, কবিতা এগুলো রচনা করেছেন। তাদের লেখা সব গল্প, কবিতা, সাহিত্য এখন অমর হয়ে আছে। কবি জীবনানন্দ দাশ প্রকৃতির টানে বারংবার ফিরে আসতে চেয়েছেন প্রকৃতির মাঝে। প্রকৃতি প্রেমীরাই আসলে বেশি খুশি, কারণ প্রকৃতিকে ভালোবেসে তাদের কষ্ট পেতে হয় না। হাঁটাহাঁটি করে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে গেল শিশির। ডাইনিং টেবিলে আগে থেকেই কুয়াশা ও সৌহার্দ্য নাস্তা করছে। শিশির নাস্তা করার জন্য কুয়াশার পাশে বসে পড়ল। তারপর কুয়াশার দিকে আর চোখে তাকিয়ে বলল, পেটুক কোথাকার, আমাকে না ডেকে নিজে একা একা গিলে যাচ্ছিস। কুয়াশা শিশিরের কথার প্রেক্ষিতে বলল, তোর রেডি হতে যত সময় লাগে ততক্ষণে বাংলাদেশ টু পাকিস্তান ঘুরে আসা যায়, আর রেডি হয়ে কতক্ষণ বসে থাকতাম, তাই নিজে এসে নাস্তা করা শুরু করে দিয়েছে। শিশির আরো কিছু বলতে যাবে, তার আগে সৌহার্দ্য ওদের দুজনকেই ধমকে উঠল। খাওয়ার সময় এত কথা কিসের তোদের? চুপচাপ খা, আর একটা কথাও যেন আমার কান অব্দি না পৌঁছায়। সৌহার্দ্যের কথাতে শিশির কুয়াশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই তোর ভাইটা দিন দিন এমন হিটলার হয়ে যাচ্ছে। একদম হিটলার হয়ে যাচ্ছে। তুই সবসময় আমার ভাইকে নিয়ে পড়ে থাকিস। তোর ভাই কি সালমান খান নাকি শাহরুখ খান যে তাকে নিয়ে সারাদিন পড়ে থাকবো? দেখতে তো পুরোই জায়েদ খান। বলেই কিটকিট করে হাসলো শিশির। সৌহার্দ্য পানি খাচ্ছিল। এমন সময় শিশিরের কথাগুলো শুনে বিষম উঠে গেল। শিশির হতচকিত কণ্ঠে কুয়াশাকে জিজ্ঞেস করলো, এই তোর ভাই কি সব শুনতে পেল নাকি? কুয়াশা বলল, শুনবেই তো, তুই তো জোরে জোরেই কথাগুলো বললি। কুয়াশার কথা শেষ হতে না হতেই শিশির একটা স্যান্ডউইচ হাতে নিয়ে দৌড়ে পালালো, যাতে সৌহার্দ্য ওর টিকিটিও খুঁজে না পায়। উপায়ন্তর না পেয়ে কুয়াশাও শিশিরের পিছু পিছু চলে গেল। ওরা গেট দিয়ে যাওয়ার সময় ধ্রুব আর শামীম গেট দিয়ে বাড়ির ভেতরে যাচ্ছিল। কুয়াশার শিশিরের দৌড়াদৌড়ির কারণে ওরা ধ্রুব আর শামীমকে না দেখলেও ওরা দুজন কুয়াশা আর শিশিরকে দেখেছে। ধ্রুবর পাশ থেকে শামীম টিপ্পনি কেটে বলে উঠল, শিশিরের পাশেরটা না তোর ভাই, বলেই এক ভ্রু উপরে তুলে নিল। সঙ্গে সঙ্গে ধ্রুব শামীমের মুখ চেপে ধরে বলে উঠল, আসতে বল, কেউ শুনতে পেলে এবারের জামাই হওয়ার আগেই আমার কপালটা ঘষে ঘষেই তাদের মেয়ের নামটা আমার কপাল থেকে মুছে দেবে। শামীম ধ্রুবর হাতটা নিজের মুখ থেকে সরিয়ে বলে উঠল, শয়তান, এভাবে মুখ চেপে ধরেছিস কেন আমার? কথাটা তো দূর থেকেই বলা যেত। আমাকে মেরে কি সমস্ত সম্পত্তি নিজের করে নিতে চাস তুই? একটু থেমে আবার বলল, আর কোনো মেয়ে পেলি না, শেষ পর্যন্ত সৌহার্দ্যের বোনকেই পছন্দ হলো তোর? সৌহার্দ্য যদি জানতে পারে তাহলে তোকে আর আমাকে উল্টো ঝুলিয়ে পেটাবে। ধ্রুব সন্দেহান কণ্ঠে বলে উঠল, তোকে কেন পেটাবে? শামীম কাঁদো কাঁদো হয়ে বলল, আরে আমি তোর জমজ ভাই না, তো একটার সাথে আর একটা ফ্রি। শেষ পর্যন্ত দেখা যাবে আমি তোর জন্য নিজের সিঙ্গেল জীবনটা সৌহার্দ্যের হাতেই উৎসর্গ করে দেব। ধ্রুব গদগদ হয়ে বলে উঠল, ভাইয়ের জন্য তো এটুকু করতেই পারিস। শালা, আর কাউকে পেলি না, শেষ পর্যন্ত হাঁটুর বয়সে একটা মেয়ের প্রেমে পড়লি। ঠিক সময় বিয়ে করলে তো তোর ওর বয়সে একটা মেয়ে থাকতো। তোর সিঙ্গেল লাইফও ব্যানার পড়ে গেল। এখন আমি আমার সিঙ্গেল মুখটা কাকে দেখাবো? ধ্রুব এবারে শামীমের পিঠে ধাম করে একটা কিল মেরে ভাব নিয়ে বলল, সম্মান দিয়ে কথা বল, আমি তোর থেকে 47 সেকেন্ডের বড়। দূর, 47 সেকেন্ডের বড়? সেটা তো ডাক্তার আমাকে 47 সেকেন্ড পরে বের করেছিল বলে, না হলে আমি তোর থেকে বড় হতাম। ধ্রুব বিরক্তি নিয়ে শামীমকে বলল, হয়েছে তোর নাটক, তাহলে এখন ভেতরে চল। সৌহার্দ্য আমাদের ডেকেছে, ভুলে গেছিস? না ভুলিনি, চল। বলেই দুজনে সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো ওরা। রাত 12:25। বাড়ির সবাই এখন ঘুমিয়ে আছে। নিশুতে এই রাতে শুধু শিশির একা জেগে আছে। অতিশয় ভাবনায় বিভোর সে। এই যে সৌহার্দ্য ভাই আজ থেকে পড়েনি,
কেন পড়ায়নি? এটা তো একটা ভাবনার বিষয়। দেখা যাবে আমাকে না পড়িয়ে সবাইকে বলবে শিশিরটা না একদম গাধা, এত এত পড়ালাম মাথায় ঢুকাতে পারলো না। আমার নামে এত এত বদনাম লাগাবেন, উচপুক খবিশ হনুমান একটা। একসময় এসব আকাশ কুসুম চিন্তা করতে করতেই ঘুমিয়ে গেল। কালকের সেই কালো রঙের গাড়ি একটা বড় বাড়ির সামনে এসে পার্ক করলো সে আগন্তুক। বাড়িটা দেখতেই মনে হচ্ছে যে এটা একটা গেস্ট হাউস, কেউ থাকে না এখানে, শুনছেন নিরিবিলি একটা জায়গা। কিছুক্ষণ পরে কালো রঙা গাড়ি থেকে বেরিয়ে এলো আগন্তুকের সাথে আরো দুজন লোক। তাদের বেশভূষা আগন্তুক ব্যক্তির থেকে আলাদা, মুখে সাদা মাস্ক আর টি শার্ট, মাথায় গাঢ় নীল রঙের ক্যাপ। কিন্তু আগন্তুক ব্যক্তিটি কালকের সেই আগের গেটাপেই আছে। গাড়ি থেকে বেরিয়ে তিনজনেই বাড়িটির ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই কিছু বডিগার্ডস এগিয়ে এলো তাদের বসের নিকট। অতঃপর নিজেদের বসের সাথে হাঁটতে লাগলো। সামনে এগোতেই দেখা মিলল নাইম নামক ছেলেটি। মাথায় হাত দিয়ে কিছু একটা ভেবে চলেছে সে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কিছু মনে পড়ছে না তার। আগন্তুক ব্যক্তি এগিয়ে গিয়ে নাইমকে জিজ্ঞেস করলো, তোকে না বলেছিলাম দুটোকে গোডাউনে নিয়ে যেতে, তাহলে এখানে নিয়ে এলি কেন? নাইম একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, আসলে বস ভুলে গিয়েছিলাম। একটু থেমে আবার বলে উঠল, কিন্তু বস আর স্যার আপনারা এখানে কেন এসেছেন? আগন্তুক ব্যক্তি কিছু বলতে যাবে তার আগে পাশে থাকা একজন ব্যক্তি ছুটে এসে নাইমের মাথায় গাট্টা মেরে বলল, হাতারাম, তুই আজকে সব ভুলে গেছিস? নিজেই তো কল করে ডাকলি, এর মধ্যে মাথার সবকিছু বলে খেয়ে নিয়েছিস। গাট্টা খেয়ে নাইমের যেন সব মনে পড়ে গেল। হ্যাঁ স্যার, মনে পড়ে গেছে, চলুন ভিতরে চলুন। এরপর নাইম সহ সবাই ভেতরের রুমে চলে গেল। মেঝেতে বসে আছে সেই দুজন ব্যক্তি, হাত পা শিকল দিয়ে টাইট করে বাঁধা। হাতে পায়ে শিকলের দাগে খয়েরি রং ধারণ করেছে। কিছু কিছু জায়গায় ফেটে রক্ত ছড়ছে। বাহাতের 2-4টা নখ উঠিয়ে ফেলেছে দুজনেরই। নাইম আগন্তুক ব্যক্তিকে বলে উঠল, বস কালকে থেকে এক গ্লাস পানিও খেতে দেয়নি, 3rd ডিগ্রি টর্চার করেছে। মনে হয় না এরা তেমন কিছু জানে। আগন্তুক ব্যক্তি কিছু ইশারা করতে একজন বডিগার্ড একটা চেয়ার নিয়ে এলো। আগন্তুক লোকটা সেই চেয়ারটাতে পায়ের উপর পা তুলে আইসি ভঙ্গিতে বসলো। তারপর সামনে থাকা দুজনের দিকে ক্ষিপ্র কণ্ঠে প্রশ্ন করলো, বল তোদের বসকে, না হলে এর থেকেও বেশি কষ্টদায়ক মৃত্যু তোদেরকে আমি দেব। আগন্তুক ব্যক্তির রক্তলাল চোখ দেখে সামনে থাকা ব্যক্তিদের ঘাম ছুটে গেল। নিজেকে বাঁচাতে দ্বিতীয় ব্যক্তিটি বলল, বলছি আমরা আমাদের বসের কখনো মুখ দেখিনি, এমনকি কখনো সামনে থেকে দেখিইনি। উনি নিজে কখনোই আমাদের সামনে আসেন না। যতবার মেয়ে পাচার হয় তিনি অন্য কাউকে পাঠায়, প্রতিবার এক লোক আসে না। তারাও আমাদের মতোই সাধারণ চেলা মাত্র। বসের নামও তেমন ভাবে জানি না আমরা, সাধারণ সবাই আরএজ বলেই ডাকে। দ্বিতীয় ব্যক্তির কথাতে বাঁকা হাসলো আগন্তুক ব্যক্তি। তারপর নাইমকে বলল, এদের প্রত্যেকটা লিঙ্গ বিচ্ছিন্ন কর, যাতে এরা মৃত্যু যন্ত্রণা ভোগ করে। তারপর গরম ফুটন্ত তেল এদের গায়ে ঢেলে আত্মরা বানিয়ে জঙ্গলে রেখে আয়। মনে থাকে যেন, তেল এমনভাবে দিবি যেন কোনো মানুষ এদের ধারে কাছে ঘেঁষতেও সাহস না পায়। বলি বাকি দুজনকে নিয়ে রুম থেকে গটগট পায়ে বেরিয়ে গেল। আর এদিকে নাইমের বেহাল দশা। বসের এমন হিংস্রতা দেখে নাইমের প্রাণ যায় অবস্থা। প্রতিবার বসের হিংস্রতার কারণে ভুগতে হয় তাকে। সে যে বসের মতো এত সাহসী নয়, কোন কুক্ষণে যে সে বসের দলে যোগ দিয়েছিল সেটাও নিজেই ভেবে পায় না। আজ শুক্রবার, প্রতিদিনকার মতো আজকের সকালটা স্বচ্ছ। সকাল 9টা বাজে। শিশির কুয়াশা সকাল আর ভোর ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। প্রতিদিনকার মতো আজকে আর তাড়াতাড়ি নাস্তা করছে না ওরা। শুক্রবার মানেই ওদের কাছে আলসেমির দিন, তাই তো এত দেরি করে উঠেছে। আজকে আর শিশির নামাজ পড়ে হাঁটতে বের হয়নি, নামাজটা পড়েই ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। কলিং বেলের আওয়াজ পেয়ে সার্ভেন্ট মেয়েটি গিয়ে দরজা খুলে দিল। দিয়াকে দেখে সৌজন্যমূলক হাসলো মেয়েটি। দিয়া হাঁটতে হাঁটতে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়ালো। দিয়াকে দেখে শিশির দাঁত কেলিয়ে বলে উঠল, কিরে চেমড়ি, এত সকালে এখানে কি করো? ওর কথা বলার ধরন শুনে পাশ থেকে কুয়াশাকে খুঁচিয়ে বলে উঠল, এইভাবে কথা বলছিস কেন তুই? ঠিকভাবে কথা বল, এটা আবার কেমন ভাষা? সৌহার্দ ভাই শুনলে আর আস্ত রাখবে না তোকে। কেমন ভাষা মানে কি? এইটা হইল বরিশাল্লা ভাষা, ও তুই বুঝবি না, হাবু কোথাকার। শিশিরের কথাতে ভোর ভ্রুকোচকে জিজ্ঞেস করলো, এই হাবুর আবার কি চড়ুই পাখি? ও তুমি বুঝবে না ভাইয়া, হাবু মানে হলো হাঁটুতে বুদ্ধি, বলেই উচ্চস্বরে হাসতে শুরু করলো। দিয়াকে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে ভোর বলল, আরে দিয়া, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বসো আমাদের সাথে নাস্তা করো। দিয়া সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আরে না ভাইয়া, আমি নাস্তা করেই এসেছি। না, তা বললে কি করে হয়? তুমি আমার চড়ুই পাখি আর বাবুই পাখির বন্ধু। আমরা এখানে বসে নাস্তা করবো আর তুমি করবে না, সেটা কি করে হয় বলো? অগত্যা দিয়া আর কথা বাড়ালো না। শিশিরের পাশে চেয়ারটা টেনে বসে পড়লো। বসে নাস্তা করছে আর চোখে ভালোবাসার মানুষটাকে দেখে যাচ্ছে দিয়া। কতদিন পরে নিজের ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখলো। এই দেখা যেন শেষ হবার নয়। দিয়াকে এভাবে আর চোখে নিজের ভাইয়ের দিকে তাকাতে দেখে শিশির দিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, আমার ভাইকে চোখ দিয়ে না খেয়ে এখন অন্তত খাবারটা খা। শিশিরের কথাতে বড় বড় চোখ করে ওর দিকে তাকালো দিয়া। শিশিরকে তাহলে সব বুঝতে পেরে গেছে? এই প্রশ্নে মাথাচাড়া দিয়ে উঠল দিয়ার এমন তাকানো দেখে শিশির আবার বলে উঠল, এইভাবে তাকিয়ে থাকিস না আমার দিকে, আমি সবকিছু আগে থেকেই জানি।
শিশিরের আর দিয়ার কথার মাঝে ওদের কারো চোখেই পড়ল না যে কেউ তার তৃষ্ণার্ত চোখের পিপাসা মেটাতে ব্যস্ত। কতদিন পরে নিজের প্রেয়সীকে মন ভরে দেখছে সে। তার প্রেয়সী কি কখনো জানতে পারবে তার ভালোবাসাটা? কখনো কি বুঝতে পারবে তাকে? সকালের নাস্তা শেষে নিজের রুমে দিয়াকে টানতে টানতে নিয়ে এলো শিশির। রুমে দরজা আটকে দিয়ে দিয়াকে এক প্রকার জেরা করা শুরু করে দিয়েছে শিশির আর কুয়াশা। দিয়া বেচারা এখন পড়েছে মহা মুশকিলে। নিজের বান্ধবীদের কাছে যেভাবে ধরা পড়ে যাবে তা সে নিজের কল্পনাতেও আনেনি। এবার কি হবে যদি ওরা দিয়ার সাথে বন্ধুত্ব ভেঙে দেয়? তখন তো দিয়া অনেক কষ্ট হবে। ও যে শিশির আর কুয়াশাকে প্রচন্ড ভালোবাসে, মানছে সে ভোরকে অনেক আগে থেকে ভালোবাসে, কিন্তু তাই বলে তার নিজের বন্ধুত্ব শেষ করতে চায় না। দিয়ার যে নিজের ভালোবাসার মানুষকেও চাই এবং বন্ধুদেরও চাই। নিজের ভালোবাসার জন্য বন্ধুত্ব শেষ করে দেবে এমন স্বার্থপর সে নয়, কিন্তু নিজের ভালোবাসাও সে ছাড়বে না। দোটানায় ভুগছে দিয়া। এখনো কি করবে তাহলে? কিন্তু দিয়ার মনের ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে শিশির বলল, কিরে পেচি, এমন পেচির মতো মুখ বানিয়ে রেখেছিস কেন? তুই কি ভেবেছিস আমার অগোচরে আমারই ভাইকে ভালোবাসবি আর আমি জানবো না, আর আমরা তোর সাথে বন্ধুত্ব শেষ করে দিব? সেটা কখনো হবে না। ব্যাস, সেটা কখনো হবে না বেবস। অন্তত তোর রক্ত শুষে না নেওয়া অব্দি আমরা তোকে ছাড়ছি না, বলেই হাসতে শুরু করলো। দিয়াকে চুপ থাকতে দেখে কুয়াশা বলে উঠল, তুই যদি আমাদের আগে বলতে তাহলে হয়তো আমরা তোকে ভোর ভাইয়াকে পটাতে সাহায্য করতে পারতাম, বুঝলি? ওদের দুজনের কথা শুনে দিয়ার চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। মুখটাও হা হয়ে আছে। ওর মুখটা এমন হা হয়ে থাকতে দেখে শিশির বলে উঠল, নিজের মুখ ঠিক কর, তোকে এভাবে বিচ্ছিরি দেখাচ্ছে। তোকে যদি এমনভাবে ভোর ভাইয়া দেখে তাহলে নির্ঘাত আমার ভাইটা বেহুশ হয়ে যাবে। শিশিরের কথা শুনে নিজের মুখটা দ্রুত স্বাভাবিক করে নিল দিয়া। দিয়া কেমন হুটুপুটি করতে দেখে শিশির আর কুয়াশা হেসে দিল। কুয়াশা দিয়াকে প্রশ্ন করল, দিয়া তুই কবে থেকে ভাইয়াকে ভালোবাসিস? আমি তো শিশিরের থেকে জেনেছি, সেটাও তো এসএসসি পরীক্ষার পরে। কুয়াশার প্রশ্নে দিয়া পাল্টা প্রশ্ন করে বলল, সেটা বলছি, আগে বল শিশির, তুই কিভাবে জানলি যে ওনাকে আমি ভালোবাসি? শিশির একটু ভাব নিয়ে বলল, তুই আমার বেস্টি, তাহলে তোর মনের খবর আমি জানবো না? এটা কি করে হয়? তুই ভাইকে দেখলে যেভাবে কুকড়ে যেতেই তাই তো বুঝে ফেললাম। তারপর তো ডায়েরি পড়ে শিওর হয়েছে। তুই আমার ডায়েরিটাও পড়েছিস হতচ্ছাড়ি? শিশির দিয়ার দিকে আর চোখে তাকিয়ে বলল, অবশ্যই, কোনো সন্দেহ আছে নাকি? এখন বল ভাইয়াকে কবে থেকে ভালোবাসিস? দিয়া কিছুটা লাজক ভাব নিয়ে বলতে শুরু করলো, ওনাকে আমি ক্লাস 8 থেকে ভালোবাসি। দিয়ার কথাতে কুয়াশা বলে উঠলো, আরে বাস, তুই তো দেখছি তলে তলে টেম্পো চালালে, আর আমরা জানতেই পারলাম না। শিশির বলল, দেখিস এবার আমি তোকে আমার ভাবি করেই ছাড়বো। কিন্তু উনি যদি আমাকে ভালো না বাসে তখন? কুয়াশা মাঝখান থেকে বলে উঠলো, সেটা নিয়ে তোর ভাবা লাগবে না। ভাইয়া যদি পছন্দ নাও করে তাহলেও তোর সাথে ভাইয়ার বিয়ের সব ব্যবস্থা করবো আমরা। কিন্তু উনি। শিশির দিয়াকে থামিয়ে দিয়ে বলল, আরে এত উনি করছিস কেন? এখনই এত প্রেম পাচ্ছে তোর? শিশিরের কথাতে দিয়া লজ্জা পেল। দিয়া কেমন লজ্জা পেতে দেখে শিশির এবার বলে উঠল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। প্রেমে পড়ার সময় যখন লজ্জা লাগেনি তাহলে এখন আর লজ্জা পেতে হবে না। এবার তুই আমাদের ট্রিট দিবি। ওদের ট্রিটের কথা শুনে দিয়া চিৎকার করে বলল, না রাক্ষসীরা, তোরা আমার সব টাকা খেয়ে ফতুর বানিয়ে দিবি আমায়। তোরা অনেক পেটো। আগের বারের কথা ভুলিনি এখন আমি। তোরা আগের বার রেস্টুরেন্টের সব বিল আমাকে দিয়ে উসুল করে ছেড়েছিস। কুয়াশা আর শিশির একসাথে বলে উঠল, ইয়েস বেবস। ধ্রুবের মধ্যে একা একা বসে আছে কুয়াশা। ধ্রুবকে নিয়ে ভাবনায় ব্যস্ত সে। সেদিন ধ্রুবের সাথে দেখা হওয়ার পর থেকে ধ্রুবকে নিয়ে ভাবছে। মনের কোণে এক সূক্ষ্ম অনুভূতির জন্ম নিয়েছে, সেটা বুঝতে বাকি নেই কুয়াশার। আর ধ্রুবের আচরণে এটা সে ঠাউর করতে পেরেছে যে ধ্রুবও তাকে পছন্দ করে। ধ্রুবর সাথে কথা বলতে তার ভালোই লাগে, তবে কি ভালো লাগা প্রণয়ের রূপ নেবে? হসপিটালের মনিটরে বসে বসে খবর দেখছে ধ্রুব। সংবাদ পাঠিকা বলে চলেছেন, কিছুদিন আগে যেখানে একটা মেয়ের আহত দেহ পাওয়া গিয়েছিল ঠিক সেই স্থানে আজকে দুজন ব্যক্তির আধাপোড়া দেহ উদ্ধার হয়েছে। কিছুক্ষণ আগে দুজনেই বেঁচে ছিল, কিন্তু চিকিৎসার অভাবে আমরা এখানে পৌঁছানোর আগেই দুজন মারা গেছে। অবাকের বিষয় হলো এটা যে দুজন ব্যক্তির লিঙ্গ কেটে কেউ বিচ্ছিন্ন করেছে। পুলিশ আসামিকে খুঁজে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ পায়নি মার্ডারারের বিরুদ্ধে। এটুকু দেখে চেয়ার ছেড়ে উঠে সৌহার্দ্যের রুমে আসলো ধ্রুব। সৌহার্দ্য ল্যাপটপে কাজ করছিল। ধ্রুবকে দেখে চেয়ারে হেলান দিয়ে এক ভ্রু উঁচু করে ইশারায় জিজ্ঞেস করলো, কি? ধ্রুব হেসে দিয়ে বলল, ভালোই খেল দেখালি তুই, আমার এখন শান্তি শান্তি লাগছে। তো বল এবার RH কে কবে খুঁজে বের করবি? ধ্রুবর কথায় বাঁকা হাসলো সৌহার্দ্য। তারপর বলে উঠল, তার জন্য একবার কানাডায় যেতে হবে, তাহলেই সব হাতের নাগালে। আমারও কি যেতে হবে তোর সাথে? না, তার দরকার নেই, শুধু আমি একাই যাব। দেখিস জামশেদ যেন তোর কোনো ক্ষতি না করে বসে। না এত বছরে পেরেছে, আর না এখন পারবে। তারপরও সৌহার্দ্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ধ্রুবের কাছে এগিয়ে যেতে বলল, আয় দোস্ত, তোকে একটু জড়িয়ে ধরি। তুই কত ভালোবাসিস আমাকে, কত কেয়ার করিস আমার, আয় বুকে আয়। ধ্রুব থতমত খেয়ে বলল, দেখ এদিকে এগোবে না বলছি, শালা নিজের বউকে গিয়ে জড়িয়ে ধর। তোর মতলব একদম ভালো না, তুই আমার থেকে দূরে থাকবি।
একদম আমার কাছে আসবি না, আমি এখনো ভার্সিন। ওর কথাতে সৌহার্দ্য থামছে না দেখে ধ্রুব গালিগালাজ করতে করতে দৌড়ে সৌহার্দ্যের কেবিন ছেড়ে পালিয়ে গেল। ধ্রুবকে আর পায়কে ধ্রুবকে এভাবে পালাতে দেখে সৌহার্দ্য উচ্চস্বরে হেসে উঠল। দুপুরে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে সবাই। সৌহার্দ্যের হাফ ডিউটি থাকার কারণে সে চলে এসেছে বাসায়, তাই তো সকলের সাথে বসে খাবার খাচ্ছে। শিশির বারবার আর চোখে সৌহার্দ্যকে দেখে চলেছে। পরনে লাইট ব্লু কালারের টি শার্ট আর ব্ল্যাক কালারের ট্রাউজার, এমনভাবে খাচ্ছে যেন রেস্টুরেন্টে বসে খাচ্ছে। খাওয়ায় একটু এদিক সেদিক হলেই যেন তার মান সম্মান থাকবে না। শিশিকে নিচের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসিটা ফুটে উঠল সৌহার্দ্যের, কিন্তু সেটা পাশে বসে থাকা শিশিরের নজরে এলো না। খাওয়ার মাঝখানে সৌহার্দ্য গলা খাকারি দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, আগামীকাল আমাকে আবার কানাডায় যেতে হবে, তাই ভোরবেলা বাসা থেকে বেরিয়ে পড়বো ভাবছি। সৌহার্দ্যের বাবা আজমল খান বলে উঠলেন, এই তো কিছুদিন আগে এলে, এখনই আবার যাচ্ছ? পাশ থেকে ছোট বাবা সাজ্জাদ খান বললেন, হ্যাঁ তুই তো বলেছিলিস এখন থেকে নাকি দেশেই থাকবি, তাই তো হসপিটালে জয়েন হলি, তাহলে আবার কেন যাবি? সৌহার্দ্য পানি খেতে খেতে বলল, একটা কাজ আছে তাই যেতে হবে, কাজ শেষ হলে তাড়াতাড়ি চলে আসবো। শিশিরের মা সোনালী বেগম বললেন, আচ্ছা সাবধানে যাবি কিন্তু, আর পৌঁছে আমাদের ফোন করবি। সৌহার্দ্যের মা বলে উঠলেন, কি এত কাজ রে তোর? এই তো কিছুদিন আগে এলি, এখন আবার যাবি? গিয়ে কিন্তু আগের বারের মতো ফোন বন্ধ করে রাখবি না একদম, আর নিজের খেয়াল রাখবি। সৌহার্দ্য বলে উঠল, হ্যাঁ হ্যাঁ তোমাদের সব কথা শুনবো আমি, আর বলেছি তো যে তাড়াতাড়ি চলে আসবো। সৌহার্দ্য যাওয়ার কথা শুনে শিশিরের মনটা খারাপ হয়ে গেল, কেন জানি অনেক খারাপ লাগছে ওর। এমন কেন হচ্ছে কোনো ধারণা নেই ওর। ধরণীতে সন্ধ্যা নেমে এসেছে, চারিদিকটা অন্ধকারে ছেয়ে যাচ্ছে। আজ পাখির সামান্য কলরবও শিশিরের কানে বিষাদময় এসে ঠেকছে। সৌহার্দ্যের কানাডা যাওয়ার কথা শুনে থেকেই ওর মন খারাপ, মনটা কেন জানি ভার হয়ে আছে। এই যে সৌহার্দ্য ভাই কতদিন বাড়িতে থাকবে না কে জানে, কতদিন তাকে দেখবে না শিশির, তার কোনো ইয়াত্তা আছে? আচ্ছা সৌহার্দ্য ভাই কেন যাচ্ছে? ওনার যাওয়ার কারণে যে শিশিরের মনটা খারাপ হয়ে আছে সেটা কি জানে সৌহার্দ্য ভাই? জানলে হয়তো যেত না, কিন্তু এসব কেন ভাবছে ও? মনের অজান্তেই কেন বারবার একই ভাবনা মাথাচাড়া দিয়ে উঠছে ওর? না না, এসব আর ভাবতে চায় না ও। নিজের ভাবনাকে বাদ দিয়ে সৌহার্দ্য রুমে চলে গেল ও। এখন যে পড়তে যেতে হবে। আজকে আর শিশিরকে পড়তে বসার জন্য বলা লাগেনি, নিজেই এসে সামনে বই রেখে পড়তে শুরু করলো শিশির। ওকে এভাবে পড়তে দেখে সৌহার্দ্য অবিশ্বাস্য সুরে বলল, কি ব্যাপার শিশির, আজকে তুই হঠাৎ একদম ভদ্রমের মতো পড়তে বসে গেলি? এই তোকে কি ভূত প্রেতে ধরেছে নাকি? শিশির বইয়ের উপর থেকে নিজের নজর না সরিয়ে বলে উঠল, আমাকে কেন ভূত প্রেতে ধরতে যাবে? আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি একটা ভদ্রমেয়ে। ও, তা তোর এতকাল পরে মনে পড়লো যে তুই ভদ্রমেয়ে? তারপর একটু থেমে সৌহার্দ্য আবার বলে উঠল, তো ভদ্রমেয়ে কালকে যা পড়া দিয়েছিলাম তা বানিয়ে এনেছেন? শিশির ফট করে উত্তর দিল, কোন পড়া? সৌহার্দ্য তীক্ষ্ণ কণ্ঠে বলল, কোন পড়া মানে? কালকে যা দিয়েছিলাম ওইগুলো। দেখ শিশির, এখন বলিস না যে তোর মনেই নেই আর তুই ওগুলো করিসনি। আপনি কি করে বুঝলেন যে আমার পড়া হয়নি? শিশিরের কথা শুনে সৌহার্দ্য বেতটা হাতে নিয়ে বলল, এখন বল হাতে নিবি নাকি পিঠে? সৌহার্দ্যের কথাতে শিশির বলল, হাতেও নেব না পিঠেও নেব না, আমি আর এমন করবো না তো, আজকে অন্তত মারবেন না। সৌহার্দ্য হাতে থাকা বেডটাকে ঘুরাতে ঘুরাতে বলল, কেন আজকে কি এমন আছে যে তোকে পেটাতে পারবো না? কারণ কালকে তো আপনি চলে যাবেন, তো আজকে আমাকে মারলে তো আপনার বড্ড আফসোস হবে, আমার জন্য আপনার খারাপ লাগবে। আমি চাই না আমাকে মেরে আপনার খারাপ লাগুক, আফসোস হোক। আচ্ছা যা, মারলাম না তোকে। সৌহার্দ্যের কথায় শিশির গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ সৌহার্দ্য ভাই। আর কিছু বলতে যাবে তার আগে সৌহার্দ্য বলে উঠল, তাহলে ওখানে গিয়ে উঠবস কর যা। সৌহার্দ্য ভাই, সৌহার্দ্য গম্ভীর কণ্ঠে বলল, আমি তোকে কি বলেছি? অগতার উপায়ন্তর না পেয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠবস করতে লাগলো শিশির। আবার সেই একই অনুভূতি, এই অনুভূতির সাথে পরিচিত শিশির। ঘুমের মধ্যেও শিশির অনুভব করছে যে কেউ একজন ওকে খুব কাছ থেকে দেখছে। ওই চাহনির কাছে টিকতে না পেরে টপ করে চোখ খুলে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। কিন্তু এ কি, এখানে তো কেউ নেই। ওহ, ব্যালকনির দরজা খোলা, তাই কি ভয় লাগছিল আমার? কুয়াশার বাচ্চাকে এত করে বললাম আমি ভূতের মুভি দেখবো না, ইচ্ছে হলে দিনে দেখবো তবুও রাতে দেখবো না, শুনলো না আমার কথা, জোর করে দেখালো আমায়। অন্তত আমার সাথে আজকে রাতটা থাকতে পারতো, কিন্তু না, উনি তো সাহসী মেয়ে, আর ওনার সাহসের জন্য খেসারত দিতে হচ্ছে আমাকে। ডাইনি কোথাকার। উফ মা, ডাইনি বলেই ড্রিম লাইট বন্ধ না করে হাত পা জড়সড় করে মরার মতো পড়ে রইল শিশির। এখনই ঘুম আসবে না ওর, কিন্তু ভূতের ভয়ে মরার মতো পড়ে থাকলে ভয়টা অন্তত কমবে। এত সকাল সকাল উঠেও সৌহার্দ্যের কোনো খোঁজ পেল না শিশির। নিজের মায়ের কাছ থেকে শুনেছে সৌহার্দ্য নাকি রাত 3টা বাজেই চলে গেছে। এগুলো শুনে মনটা বিষাদময় হয়ে উঠেছে শিশিরের, তাই তো মন খারাপ করে নিজের রুমে বসে আছে। কিছুই ভালো লাগছে না ওর কাছে। সৌহার্দ্যের জন্য নিজের মন খারাপের কারণটাই ধরতে পারছে না। ওর তো খুশি হওয়ার কথা যে সৌহার্দ্য বাড়িতে নেই, কেউ আর ওকে শুধু শুধু অপমান করবে না, কথায় কথায় কান ধরে উঠবোস করাবে না, কিন্তু না, ওর মনটা যে মরুভূমির মতো বিভীষিকাময়। পরন্ত বিকেলে রোদের তাপদাহ যখন কমে এলো তখনই কুয়াশা বাড়ি থেকে বের হলো ধ্রুবর সাথে দেখা করার জন্য। ধ্রুবকে ফোন করে দেখা করতে বলেছে পার্কের কাছে। কিছু দূর গিয়ে ঘড়িতে সময় দেখে নিল কুয়াশা, বিকাল 4:35। ধ্রুব যে কোনো সময়। ধ্রুব যে কেন ওকে ডেকেছে তা কিছুটা হলো আন্দাজ করতে পারছে ও।
একসময় এসব ভাবতে ভাবতে পার্কের মধ্যে চলে এলো। এসেই ধ্রুবকে পার্কের একটা বেঞ্চিতে বসে মোবাইলে কথা বলতে দেখলো। কুয়াশা দ্রুত পায়ে এসে ধ্রুবের সামনে দাঁড়ালো। সামনে কারো অবয়ব টের পেয়ে চোখ তুলে তাকালো ধ্রুব। তারপর ফোনের অপর পাশে থাকা ব্যক্তিকে বলল, আচ্ছা রাখলাম, এসে গেছো, পরে কথা হবে। আরে ভাই, তুই এখন আমাকে ভুলে যাবি নাকি? এতক্ষণ ধরে তোকে অ্যাডভাইস দিলাম, যেখানে আমি সিঙ্গেল সেখানে তোকে এত বড় বড় অ্যাডভাইস দিলাম, তুই ফোন রাখবি পরে। আগে বল, এর বদলে আমি কি পাবো? শামীম আরে কিছু বলতে নিচ্ছিল, কিন্তু তার আগেই ধ্রুব খপ করে ফোনটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে রাখলো। ও জানে ফোন বন্ধ না করলে ওর ভাই ফোন করে করে মাথা খেয়ে নেবে ফোন কাটার জন্য। কুয়াশাকে দেখে ধ্রুব দাঁড়িয়ে গেল আর বলল, আরে বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ বসছি। পার্কটা কুয়াশাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। পার্কের বাচ্চারাও সব যে যার বাড়িতে চলে গিয়েছে, কিন্তু কুয়াশা আর ধ্রুব এখনো এখানেই বসে আছে। ধ্রুব তখন থেকে কিছু বলবে বলবে করে বসে আছে, না নিজে বলছে আর না কুয়াশাকে বলতে দিচ্ছে কিছু। কুয়াশা নিজের রাগ কমানোর জন্য কোথাও একটু ঘুরে আসতে চাইলে সেটাও দিচ্ছে না। কিছুক্ষণ নীরব থেকে ধ্রুব বলে উঠল, রাত শোনো, আমি কুয়াশা কিছুটা মেজাজ দেখিয়ে বলল, এভাবে না তুতলিয়ে বলুন তো কি বলবেন? তখন থেকে আমি করে যাচ্ছেন, না বলে গেলাম আমি। না না রাত যেও না, বলবো তো। তাহলে বলুন। আসলে আমি তো 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 আপনার আর বলা লাগবে না, আমি বলছি আপনি আমাকে পছন্দ করেন, তাই তো? বিস্ময়ে হা হয়ে গেল ধ্রুবর মুখ। বিস্ময়ে কুয়াশার দিকে তাকিয়ে ধ্রুব বলে উঠল, না ভুল বললেন ম্যাডাম, আমি আপনাকে পছন্দ করি না, ভালোবাসি। এবার কুয়াশা লজ্জা পেল যেন। লজ্জাটা লুকিয়ে বলে উঠল, আপনার বলা শেষ, তাহলে এখন আমি চাই। বাসে কাউকে বলে আসিনি, লুকিয়ে লুকিয়ে এসেছি। ধ্রুব কুয়াশার লজ্জা দেখে বলে উঠল, ও তাহলে ম্যাডামও রাজি? সেটা আমি কখন বললাম? তাহলে কি ম্যাডাম রাজি না? আমি তো সেটাও বলিনি। তাহলে? কুয়াশা বেঞ্চি থেকে উঠে দাঁড়িয়ে বলল, সেটা এখন কেন বলবো? আমি গেলাম।